আই অ্যাম এম কে বিশ্বাস। আরেকটি নতুন ক্লাস আজ তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রিপজিশন। প্রি শব্দের অর্থ প্রি শব্দের অর্থ পূর্বে, আর POSITION পজিশন শব্দের অর্থ অবস্থান। অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। এখন কার পূর্বে? নাউন এবং প্রোনাউনের পূর্বে, বা নাউন জাতীয় কোনো শব্দ হলে তার পূর্বেও এই প্রিপজিশন বসে। তাহলে প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যের বা সেন্টেন্সের অন্য পদগুলির সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়। অর্থাৎ অন্য যে ওয়ার্ড বা পদ থাকে তার সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে বলা হয় প্রিপজিশন। আজকে কতগুলো খুব সোজা প্রিপজিশন, যেগুলো কমন প্রিপজিশন, সেইগুলো নিয়ে তোমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো, আজকে আমি প্রথমে লিখেছি ইন। ইন মানে মধ্যে, তারপর লিখেছি ইনটু। ইনটু মানে মধ্যে। তাহলে ইন এবং ইনটুর মধ্যে কি পার্থক্য আর এর ব্যবহারটা কিভাবে আমরা করব? ইন মানে মধ্যে, কোনো কিছুর মধ্যে স্থির অবস্থায় আছে বা কোনো কিছুর মধ্যে সবাই অবস্থান করছে, কোনো গতি বা কোনো চলমান অবস্থা নেই, তাকে বলা হয়, তাকে আমরা ইন দিয়ে ব্যবহার করব। তাহলে এই ইনটাকে আমরা ব্যবহার করব হচ্ছে আমরা যখন কোনো স্থির বস্তু বোঝাবে, স্থির অবস্থান বা মধ্যে। যদি বলা হয় এই বোতলের মধ্যে দুধ আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ মিল্ক ইন দ্য বোতল। বোতলের মধ্যে। ক্লাসের মধ্যে আমরা সবাই বসে আছি বা আমরা সবাই ক্লাসের মধ্যে আছি, তাহলে আমরা ক্লাসের মধ্যে স্থির অবস্থায় আছি। তাহলে আমরা কি লিখব? উই আর ইন দা ক্লাস রুম। দেখো, উই আর ইন দা ক্লাসরুম, আমরা ক্লাসের মধ্যে বসে আছি। উই আর ইন দা ক্লাসরুম, আমরা কোথায় আছি? ক্লাসরুমের মধ্যে। ইন দিয়ে বাক্যের এই সেন্টেন্সটি বা বাক্যের প্রত্যেকটা যে পদ তার সঙ্গে সম্পর্ক বুঝিয়েছে ইন দিয়ে। সেই জন্য ইন একটা প্রিপোজিশন প্রথমে, এবং এর ব্যবহারটা কিভাবে হয়েছে? এখানে ক্লাসের মধ্যে আছি, সেজন্য এখানে আমরা ইন ব্যবহার করেছি। ইনটু, দেখো, ইনটু হচ্ছে চলমান বা গতিমান বা অবস্থার পরিবর্তন। ইন মানে হচ্ছে মধ্যে, কিন্তু ইনটা হচ্ছে চলমান বা কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে। তাহলে ইনটা হচ্ছে কোনো কিছুর মধ্যে, আবার ইনটুটা কোনো কিছুর মধ্যে, কিন্তু এটা চলমান। চলমানটা কিরকম ভাবে? দেখো, যদি বলা হয় যে ছেলেটি ক্লাসের মধ্যে দৌড়ে গেল, তাহলে ছেলেটি ইংরেজি কি? দ্য বয়। দ্য বয় দৌড়ে গেল, ran into the class, classroom। ছেলেটি ক্লাসের মধ্যে দৌড়ে গেল। তারপরটা কি আছে? তারপরটা আছে অ্যামাং। অ্যামাং মানে কি? অনেকের মধ্যে। আরেকটা আছে বিটুইন। বিটুইন মানে দুয়ের মধ্যে। যদি বলা হয় এই বইগুলি সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে বিতরণ করে দাও, তাহলে এটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আমাকে ভার্ব নিয়ে আসতে হবে। ভার্বটা কি? ডিস্ট্রিবিউট। ভার্বটা কি? ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট the books among the students। among the students, among the
স্টুডেন্টস। ডিস্ট্রিবিউট বিতরণ করে দাও, দ্য বুকস বইগুলি, অ্যামাং দ্য স্টুডেন্টস এখানে অনেকগুলি স্টুডেন্ট, দুইয়ের বেশি এবং তাদের মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য এখানে অ্যামাং ব্যবহার করা হলো। এবার যদি বলা হয় দুই বোনের মধ্যে এই ফলগুলি বিতরণ করে দাও, বা এই ফলগুলি দুই বোনের মধ্যে ভাগ করে দাও, তাহলে হবে ডিস্ট্রিবিউট the fruits. ডিস্ট্রিবিউট মানে বিতরণ করে দাও, দ্য ফ্রুটস অর্থাৎ ফলগুলি, বিটুইন টু সিস্টার্স, বিটুইন টু সিস্টার্স এখানে প্লুরাল নাম্বার হবে টু সিস্টার্স, টু সিস্টার্স, বিটুইন টু সিস্টার্স দুই বোনের মধ্যে, ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস ফলগুলি বিতরণ করে দাও। প্রথমে ভার্ব বসেছে, তারপরে অবজেক্ট বিটুইন টু সিস্টার্স। এবার স্ট্রাকচারটা কেমন হয়ে দেখো, প্রথমে একদম ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসেছে। কি বসেছে? প্রথমে ভার্ব বসেছে। তাহলে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন টু সিস্টার্স। ফ্রম, ফ্রম মানে কোনো নির্দিষ্ট সময় থেকে, কোনো নির্দিষ্ট সময় থেকে। আর সিন্সটা হচ্ছে কোনো নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট কোনো সময় থেকে আমরা ফ্রম এবং সিন্স ব্যবহার করতে পারি, নির্দিষ্ট সময়। এবার এই ক্ষেত্রে একটু মনে রাখা দরকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই তিনটে টেন্সের ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়। আর শুধুমাত্র পাস্ট পয়েন্ট অফ টাইম অর্থাৎ সিন্সটা শুধু পাস্ট পয়েন্ট অফ টাইম মানে অতীতকালে ব্যবহার করা হয়। তাহলে ফ্রমটা প্রথমে লিখি। আমি একটা সেন্টেন্সে আমি উদাহরণ দিচ্ছি, আমি আগামীকাল থেকে ইংরেজি শেখা শুরু করব, বা আগামীকাল থেকে আমি ইংরেজি শুরু করব। তাহলে আই মানে আমি, ফিউচার ইনডিফিনিট টেন্স উইল, আই উইল, ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব উইল বসলো, ভার্বের বেস ফর্ম বিগিন, কি শুরু করব? ইংলিশ, ইংলিশ ফ্রম টুমরো। এখানে খেয়াল করো, আমি আগামীকাল থেকে শুরু করব, এই নির্দিষ্ট সময় থেকে ফ্রম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি আজ থেকে ইংরেজি শুরু করি, তাহলে কি হবে? আই বিগিন ইংলিশ ফ্রম টুডে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে যে কোনো টেন্সে আমরা এই ফ্রমটাকে ব্যবহার করতে পারি, কিন্তু সিন্সটা শুধু পাস্ট পয়েন্ট অফ টাইমে ব্যবহার করা হবে, অতীতের নির্দিষ্ট সময় থেকে। যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এর নির্দিষ্ট কোনো সাবজেক্ট বা প্রপার সাবজেক্ট নেই, সেজন্য প্রপার সাবজেক্ট না থাকার কারণে এখানে আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। তাহলে সাবজেক্টের পরে কি বসেছে? হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে।
এবং আমাদের এখানে প্রিপোজিশন সিন্স, সকাল থেকে। তাহলে এখানে খেয়াল করো, প্রথম থেকে একটু খেয়াল করো, একটু রিভাইজ দিই। উই আর ইন দ্য ক্লাসরুম, ইন, আমরা ক্লাসের মধ্যে বসে আছি, একটা স্থির অবস্থা বা স্থির পরিবেশের মধ্যে বসে আছি, সেজন্য ইন ব্যবহার করা হলো। নেক্সট কি করলাম, গতিমান অবস্থা। গতিমান অবস্থাটা কি, দ্য বয় র্যান ইনটু দ্য ক্লাসরুম, বালকটি, দ্য বয় বালকটি, র্যান মানে দৌড়ে গেল, ইনটু দ্য ক্লাসরুম মানে গতি বোঝাচ্ছে, এই জন্য এখানে ইনটু ব্যবহার করা হলো। এরকম যদি অবস্থার পরিবর্তন হয়, যদি বলা হয় জল থেকে বরফ হলো, জল থেকে বরফ হলো, কি হবে, জল নির্দিষ্ট জল, দ্য ওয়াটার পরিণত হলো, মেল্টের পাস্ট ফর্ম মেল্টেড ইনটু আইস। যাই হোক, এরপরটা কি আছে, অ্যামাং এবং বিটুইন, অনেকের মধ্যে বোঝালে অ্যামাং এবং দুয়ের মধ্যে বোঝালে বিটুইন। ডিস্ট্রিবিউট দ্য বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস, অনেকের মধ্যে, অনেক ছাত্রছাত্রীর মধ্যে, এখানে অ্যামাং ব্যবহার করা হয়েছে। আর দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন টু সিস্টার, দুটো বোনের মধ্যে বলে এখানে বিটুইন ব্যবহার করা হয়েছে। এবং যে কোনো টেন্সে আমরা অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে ফ্রম, অতীতের কোনো সময় থেকে ফ্রম, এবং শুধুমাত্র একটা পাস্ট পয়েন্ট অফ টাইম থেকে সিন্স, অর্থাৎ যে কোনো টেন্সে আমরা ফ্রম ব্যবহার করতে পারি এবং সিন্সটা শুধু পাস্ট পয়েন্ট অফ টাইমে সিন্স ব্যবহার করি। এবার দেখো বিফোর, যখন সময়ের মধ্যে, বিফোর মানে পূর্বে, এগো মানেও পূর্বে, বিফোর মানে পূর্বে, এগো মানেও পূর্বে, কিন্তু দুটো সময়ের মধ্যে তুলনা করলে বিফোর ব্যবহার করি, আর এগোটা হচ্ছে শুধুমাত্র একটা টাইমের ক্ষেত্রে। তাহলে আমরা বিফোর, বিফোর মানে পূর্বে, তুমি তুমি আমার সামনে বসে আছো, তুমি আমার সামনে বসে আছো, তাহলে কি হবে, ইউ স্টুড বিফোর মি। দেখো, ইউ স্টুড বিফোর মি, তুমি আমার সামনে বসে আছো, কিন্তু যদি বলা হয় এই ঘটনাটি আগেই ঘটেছিল, ইট হ্যাপেন্ড লং এগো। দেখো এখানে তুমি আমার সামনে বসে আছো, মানে তুমি সামনে মানে আমার পূর্বে, মানে আমার আগে বসে আছো, এই অর্থ। এবং ইট হ্যাপেন্ড লং এগো, অনেক আগে এটা ঘটেছিল। এই দুটোর মধ্যে নির্দিষ্ট পার্থক্যটা বুঝতে পারছো। ফর স্পেস অফ টাইম, অর্থাৎ বিস্তৃত সময়, কোনো নির্দিষ্ট কোনো সময় এখানে ব্যবহার করা হচ্ছে না। যদি বলা এই কাজটি 3 দিন ধরে ঘটেছিল, তাহলে এই কাজটি 3 দিন ধরে ঘটেছিল, কি হবে, এই কাজটি, দিস ওয়ার্ক has been happening for 3 days. এখানে ফর, এখানে ফরটা হচ্ছে this work has been happening for 3 days। এরকম যদি বলা হয় আমি 3 দিন ধরে জ্বরে ভুগছিলাম, I have been suffering from fever for 3 days। আমি 7 দিন ধরে এই কাজটি করছি, I have been working this work for 7 days। তাহলে এইবার আমি 7 দিন ধরে জ্বরে ভুগছিলাম, এটা কোন টেন্স, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছিলাম, কোন টেন্স, আমি 7 দিন ধরে জ্বরে ভুগছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতের কোনো কাজ হচ্ছিল কিছু সময় ধরে, এরকম বোঝালে ভার্বের
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাই হোক, ফ্রম এর আগেই লিখেছি ফ্রম, এবার আরেকটি শেষে করাবো বাই এবং উইথ। দেখো বাই আর হচ্ছে উইথ একসঙ্গে একটি মাত্র সেন্টেন্সে তোমাদের শিখিয়ে দেবো। বাই এবং উইথের ব্যবহার একটি মাত্র সেন্টেন্সে তোমাদের শিখিয়ে দেবো। যদি বলা হয় বাইটা সাধারণত কোনো লিভিং বিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর উইথটা হচ্ছে কোনো থিং মানে বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি বলা হয় এই কাজটি আমার দ্বারা আমার নিজে হাতে সম্পন্ন হয়েছিল, তাহলে এই কাজটি ইংরেজি কি? দিস ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড with my own hand, with my own hand, with my own hand।